Hello friends, this is The English Teaching. Welcome to my channel. আবার চলে এলাম একটি টপিক নিয়ে। টপিকটির নাম হলো ভয়েস চেঞ্জ। ক্লাস 5 থেকে আপ টু 12 পর্যন্ত খুব একটি গুরুত্বপূর্ণ টপিক। চলো সময় নষ্ট না করে এই টপিকটিতে আসা যাক। প্রথমে ভয়েস চেঞ্জ সম্বন্ধে জানতে গেলে আমাদের বেসিক আইডিয়া দরকার। একটু ভয়েস সম্বন্ধে জানতে হবে। ভয়েস ইজ দ্য ফর্ম অফ দ্য ভার্ব। ভার্বের একটা ফর্ম। ভয়েস হলো ভার্বের একটা ফর্ম হুইচ শোজ, যে ভাবটা দেখায়, কি দেখায়, হুইচ শোজ ইফ দ্য সাবজেক্ট ইজ দ্য ডুয়ার অর রিসিভার। সাবজেক্ট কর্তা না গ্রহীতা। সাবজেক্ট নিজে কাজ করছে না সাবজেক্টের উপরে কেউ কাজ করছে। ইফ দ্য সাবজেক্ট অ্যাক্টস অর ইজ অ্যাক্টেড আপন। সাবজেক্ট নিজে কাজ করছে না সাবজেক্টের উপর কাজ করানো হচ্ছে। এটাই হলো ভয়েস। ভার্বের একটা ফর্ম। ভার্বকে দেখেই বোঝা যায় সাবজেক্ট নিজে কাজ করছে না সাবজেক্টের উপরে কাজ করানো হচ্ছে। There are two voices in the English language. ইংরেজি ভাষাতে দুটো ভয়েস রয়েছে। কি কি তোমরা নিশ্চয়ই জানো, অ্যাক্টিভ ভয়েস আর প্যাসিভ ভয়েস। চলো আমরা অ্যাক্টিভ ভয়েস সম্বন্ধে জেনে নিই। অ্যাক্টিভ ভয়েস ইন এ সেন্টেন্স when the subject is doer or actor or acts upon the verb. যখন কোনো বাক্যে, যখন কোনো সেন্টেন্সে সাবজেক্ট কর্তা হয় বা নিজে কাজ করে, সেটা কিভাবে বোঝা যায়? সেটা ভার্বকে দেখে বোঝা যায় সাবজেক্ট নিজে কাজ করছে কি না। নিজে কাজ করলেই অ্যাক্টিভ ভয়েসে আছে, সেই সেন্টেন্সটা একটা অ্যাক্টিভ ভয়েস। যেমন উদাহরণ, এক্সাম্পল, হি রানস। দেখো রানস এই ভাবটা দেখে বোঝা যাচ্ছে হি রানস। রান মানে হচ্ছে দৌড়ানো। কে দৌড়াচ্ছে? সে দৌড়াচ্ছে। সে দৌড়ায়। সে দৌড়ায় মানে এখানে কর্তা হি, সাবজেক্ট নিজে কাজ করছে, সে দৌড়াচ্ছে, দৌড়ায়। হি সেড দিস। সে এটা বলেছিল। এখানে দেখো সাবজেক্ট নিজেই কাজ করছে, সে নিজেই বলেছিল। রাম প্লেড ক্রিকেট। এখানে রাম নিজে ক্রিকেট খেলছে। এখানে রাম কর্তা আর প্লেডটা দেখেই বোঝা যাচ্ছে, প্লে ভার্ব, প্লে দেখেই বোঝা যাচ্ছে রাম নিজে ক্রিকেট খেলছে। তাহলে এই সমস্ত উদাহরণগুলো অ্যাক্টিভ ভয়েসে রয়েছে। যেখানে, আর একবার মনে করিয়ে দিই, যেখানে সাবজেক্ট নিজে কাজ করে সেই সেন্টেন্সটাই অ্যাক্টিভ ভয়েস। নেক্সট আমরা জানব প্যাসিভ ভয়েস। when the subject of the sentence, যখন কোনো বাক্যের একটা সাবজেক্ট, যখন কোনো বাক্যের সাবজেক্ট is receiver or affected by the action of the verb। যখন কোনো বাক্যের সাবজেক্ট কর্তা গ্রহীতা হয়, গ্রহণ করে, অথবা অ্যাফেক্টেড বাই দ্য অ্যাকশন অফ দ্য ভার্ব, ভার্বের ক্রিয়ার ফল গ্রহণ করে, অর সাবজেক্ট ইজ অ্যাক্টেড আপন, অথবা সাবজেক্টের উপর কোনো কর্ম করা হয়।
কেউ করে, সে সাবজেক্ট নিজে করে না, সাবজেক্টের উপর করা হয়, বা এমন ভাবটা দেখে বোঝা যায় সাবজেক্টের উপর প্রভাব ফেলেছে, বা সাবজেক্ট রিসিভ করছে ওই কর্মটা, নিজে করছে না, তখন আমরা জানব সেন্টেন্সটি প্যাসিভ ভয়েসে রয়েছে। তাহলে তোমরা হোয়াট ইজ প্যাসিভ ভয়েস কেউ যদি জিজ্ঞাসা করে তাহলে তোমরা বলতে পারবে হোয়েন দ্য সাবজেক্ট অফ দ্য সেন্টেন্স ইজ রিসিভার অর অ্যাফেক্টেড বাই দ্য অ্যাকশন অফ দ্য ভার্ব অর সাবজেক্ট ইজ অ্যাক্টেড আপন, যখন সাবজেক্টের উপর কোনো কাজ করা হয়। এক্সাম্পল দুটো দেখলেই তোমরা সহজেই বুঝতে পেরে যাবে। দিস ওয়াজ সেড বাই হিম, এখানে সাবজেক্ট কোনটা? এই সেন্টেন্সটিতে সাবজেক্ট হলো দিস, দিস ওয়াজ, এইটি, এইটা, দিস ওয়াজ, এইটা সেড বাই হিম, বলা হয়েছিল কার দ্বারা? তার দ্বারা। তাহলে দেখো দিস এখানে নিজে কাজ করছে না, এখানে এই সেন্টেন্সটিতে দেখো সাবজেক্ট দিস নিজে কাজ করছে না, অর্থাৎ নিজে বলছে না। কার দ্বারা বলা হচ্ছে? তার দ্বারা বলা হচ্ছে। তাই এখানে দিস ইজ অ্যাক্টেড আপন, সাবজেক্ট ইজ অ্যাক্টেড আপন, এখানে সাবজেক্টের উপর কাজ করা হচ্ছে। কে বলছে? সে বলছে এইটা, এইটা সে বলছে, এখানে দিস নিজে বলছে না। ক্রিকেট ওয়াজ প্লেড বাই হিম, ক্রিকেট ওয়াজ প্লেড বাই রাম, এখানে ক্রিকেট নিজে খেলছে না, ক্রিকেটটা খেলা হচ্ছে রামের দ্বারা। তাহলে এখানে যে সাবজেক্ট রয়েছে ক্রিকেট, সেই ক্রিকেট নিজে তো খেলছে না, এখানে রাম খেলছে, রাম খেলছে ক্রিকেট। তাহলে আমাদের যে সংজ্ঞাটি ছিল when the subject of the sentence is receiver or affected by the action of the verb or subject is acted upon, এই দুটো সেন্টেন্সের মাধ্যমে, নিচের এই দুটো উদাহরণের মাধ্যমে আমাদের এই সংজ্ঞাটি পরিপূর্ণ হলো। এই যেখানে সাবজেক্ট নিজে কাজ করে না, ভার্ব মানেই কর্ম, সেই কর্ম যখন সাবজেক্টকে প্রভাবিত করে তখন আমরা জানব সেই সেন্টেন্সটি প্যাসিভ ভয়েসে রয়েছে। জেনারেল রুল অফ ভয়েস চেঞ্জ, এবার আমরা ভয়েস চেঞ্জ সম্বন্ধে জানব। 3-4টে সাধারণ নিয়ম রয়েছে যেগুলো আমাদের মাথায় রাখতে হবে। তারপর আমরা ডিটেল ভয়েস চেঞ্জ সম্বন্ধে জানব, সেটি আবার টেন্স ওয়াইজ। আমরা যদি টেন্স ওয়াইজ ভয়েস চেঞ্জটি জেনে যাই, কোনো ভয়েস চেঞ্জেই আমাদের কোনো অসুবিধা হবে না। চলো আমরা জেনারেল যে নিয়মগুলি রয়েছে সেগুলি সম্বন্ধে জানি। ইন্টারচেঞ্জ দ্য সাবজেক্ট অ্যান্ড দ্য অবজেক্ট, যদি আমরা কোনো ভয়েস চেঞ্জ করতে যাই, যে সেন্টেন্সটি দেওয়া থাকে সেই সেন্টেন্সে আমাদের প্রথমেই নিজে নিজে দেখে নিতে হবে কোনটা সাবজেক্ট আর কোনটা অবজেক্ট। সেটা একবার দেখে নেওয়ার পর যখন আমরা ভয়েস চেঞ্জ করব তখন সাবজেক্টটিকে অবজেক্টে রূপান্তরিত করতে হবে, আর যে অবজেক্টটি ছিল সেই অবজেক্টটিকে সাবজেক্টে রূপান্তরিত করতে হবে। এটা হলো একটা সাধারণ নিয়ম। দি অবজেক্ট ইন দ্য অ্যাক্টিভ ভয়েস বিকামস দ্য সাবজেক্ট ইন দ্য প্যাসিভ, অ্যাক্টিভ ভয়েসের যেটা অবজেক্ট সেটা প্যাসিভ ভয়েসে সাবজেক্ট হবে, আবার যেটা প্যাসিভ ভয়েসে অবজেক্ট
সেটা অ্যাক্টিভ ভয়েসে সাবজেক্ট হবে। দি সাবজেক্ট ইন দ্য অ্যাক্টিভ ভয়েস বিকামস দ্য অবজেক্ট ইন দ্য প্যাসিভ। যদি সহজ কথায় বলতে হয় তাহলে আমাদের কাছে যে সেন্টেন্সটি থাকবে সেটার প্রথমে সাবজেক্ট আর অবজেক্ট আমাদের মনে মনে দেখে নিতে হবে। তারপর দেখতে হবে সেই সেন্টেন্সটি অ্যাক্টিভ ভয়েসে আছে না প্যাসিভ ভয়েসে আছে। তারপর আমাদের দেখতে হবে যদি অ্যাক্টিভ ভয়েসে থাকে আর প্যাসিভ ভয়েসে রূপান্তর করতে বলে তাহলে অ্যাক্টিভ ভয়েসের যেটি অবজেক্ট সেটি প্যাসিভ ভয়েসে যখন রূপান্তর করব তখন সে সাবজেক্টে চলে যাবে, সাবজেক্টে রূপান্তরিত হবে। তারপর যেটা অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্ট ছিল সেটা প্যাসিভ ভয়েসে গিয়ে অবজেক্টে রূপান্তরিত হবে। এটাই বলতে চেয়েছে 1 নম্বর নিয়মে। ইন্টারচেঞ্জ দ্য সাবজেক্ট অ্যান্ড দ্য অবজেক্ট। দি অবজেক্ট ইন দ্য অ্যাক্টিভ ভয়েস, অ্যাক্টিভ ভয়েসের অবজেক্টটি বিকামস দ্য সাবজেক্ট ইন দ্য প্যাসিভ, প্যাসিভে গিয়ে সাবজেক্টে রূপান্তরিত হয়। অ্যান্ড দি সাবজেক্ট ইন দ্য অ্যাক্টিভ ভয়েস, অ্যাক্টিভ ভয়েসের যেটি সাবজেক্ট সেটা প্যাসিভ ভয়েসে গিয়ে বিকামস দ্য অবজেক্ট ইন দ্য প্যাসিভ, প্যাসিভ ভয়েসে গিয়ে অবজেক্টে রূপান্তরিত হয়। তারপর আমাদের কোথায় ফোকাস দিতে হবে? দি নেক্সট ফোকাস ইজ অন দ্য ভার্ব। খুবই ইম্পর্ট্যান্ট। প্রথমে আমাদের নেক্সট ফোকাস দিতে হবে ভার্বের উপর। যেটি ভার্ব রয়েছে সেখানে দেখতে হবে। দি ভার্ব ইজ চেঞ্জড ইনটু দ্য পাস্ট পার্টিসিপল ফর্ম। এবার যখন আমরা ভার্বটিকে অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েসে যাব, রূপান্তর যখন করতে যাব তখন ভার্বটিকে আমাদের প্রথমেই পাস্ট পার্টিসিপল ফর্মে নিয়ে যেতে হবে। একটা উদাহরণ দিলেই তোমরা বুঝতে পেরে যাবে। যেমন ডু, ডিড, ডান। ডু প্রেজেন্ট ফর্ম, ডিড পাস্ট ফর্ম, ডান পাস্ট পার্টিসিপল ফর্ম। এই পার্টিসিপল ফর্মে নিয়ে যেতে হবে, এটা ধ্যান দিতে হবে। নেক্সট 2 নম্বর নিয়মে খুবই একটি গুরুত্বপূর্ণ ইঙ্গিত দেওয়া হয়েছে। হোয়েন ইউ আর চেঞ্জিং দ্য টেন্স অফ দ্য মেন ভার্ব। আমরা এর আগে জানতে পারলাম ভার্বটিকে ভয়েস চেঞ্জের সময় পাস্ট পার্টিসিপল রূপে নিয়ে যেতে হবে। কিন্তু যদি ভার্বটিকে আমরা পাস্ট পার্টিসিপল রূপে নিয়ে চলে যাই তাহলে সেন্টেন্সটির অর্থটাই চেঞ্জ হয়ে যেতে পারে। যেমন তোমাদের একটা উদাহরণ দিলেই বুঝতে পারবে। আমি ভাত খাই, এখানে ভার্ব হলো খাই। যদি আমি এই খাইটা একটু চেঞ্জ করে দিই, খাবো বলে দিই, তাহলে সেই সেন্টেন্সটির অর্থ একই থাকলো না। যদি আমি খাইয়ের জায়গায় খেয়েছিলাম বলে দিই তাহলেও কিন্তু সেন্টেন্সটির অর্থ একই থাকলো না। এই একই সেন্টেন্সটির অর্থ একই রাখার জন্য আমাদের কিছু যোগ করতে হবে, সেই ভার্বটির সঙ্গে যোগ করতে হবে। সেই যোগটি হলো ভয়েস চেঞ্জের মূল চাবিকাঠি। ইউজ অ্যান অক্সিলারি, সাহায্যকারী কোনো ভার্বকে ব্যবহার করতে হবে। ইউজ অ্যান অক্সিলারি ভার্ব হুইচ মেনটেন্স, যেটা বজায় রাখবে কি, দি টেন্স অফ দ্য সেন্টেন্স রিপ্রেজেন্টস, সেই সেন্টেন্স বাক্যের যে টেন্স সেটাকে বজায় রাখবে। নেক্সট, অলওয়েজ ইউজ দ্য প্রিপোজিশন বাই বিফোর দ্য সাবজেক্ট ইন দ্য প্যাসিভ সেন্টেন্স। এবার অ্যাক্টিভ ভয়েস থেকে আমরা যখন প্যাসিভ ভয়েসে নিয়ে যাব, আর তোমরা আগেই জেনে গেছো প্যাসিভ ভয়েসে অবজেক্ট কোনটা হবে, অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্টই হবে নিশ্চয়ই।
অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্টটি প্যাসিভ ভয়েসের অবজেক্ট হবে, আর সেই অবজেক্টের আগে বাই বসাতে হবে। অলওয়েজ ইউজ দ্য প্রিপোজিশন বাই বিফোর দ্য সাবজেক্ট ইন দ্য প্যাসিভ ভয়েস, প্যাসিভ সেন্টেন্স। তাহলে প্যাসিভ সেন্টেন্সে যখন আমরা রূপান্তরিত করব, তখন যেটি সাবজেক্ট ছিল অ্যাক্টিভ ভয়েসে তার আগে বাই বসাতে হবে। দেখো এক্সাম্পল, এখানে এই উদাহরণটির দ্বারা আমাদের এই জেনারেল রুলটি ক্লিয়ার হয়ে যাবে। রাম প্লেজ ক্রিকেট, এটা অ্যাক্টিভ ভয়েস। এখানে দেখো রাম নিজে খেলছে, তাই অ্যাক্টিভ ভয়েসে রয়েছে। এখানে রাম হলো সাবজেক্ট, প্লে হলো ভার্ব, প্লেজ হলো ভার্ব, ক্রিকেট হলো অবজেক্ট। যখনই আমরা এই সেন্টেন্সটিকে প্যাসিভ ভয়েসে নিয়ে যাব, জেনারেল রুলের হিসাবে আমাদের অ্যাক্টিভ ভয়েসের যেটা অবজেক্ট সাবজেক্টে রূপান্তরিত হবে। তাই নিচের লাইনে দেখো ক্রিকেট সাবজেক্ট হয়ে গেছে। আবার প্লে যে ভার্বটি রয়েছে, প্লে ভার্বটির পাস্ট পার্টিসিপল ফর্মে নিয়ে যেতে হবে। প্লে পাস্ট পার্টিসিপল ফর্ম হয় প্লে, প্লেড, প্লেড। তাহলে প্লেড বানিয়ে নিয়েছি। এবার দেখো 3 নম্বর নিয়মে যেটা বলা হয়েছিল, যেটা সাবজেক্ট ছিল তার আগে বাই বসবে, মানে প্যাসিভ ভয়েসের অবজেক্ট কিন্তু সাবজেক্ট অ্যাক্টিভ ভয়েসের। অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্টটির আগে বাই বসবে, এটা 3 নম্বর রুলে বলা হয়েছে। সেটা দেখো বাই বসিয়েছি, কিন্তু এই ভার্বটির সেন্টেন্সটির যে অর্থ ছিল রাম ক্রিকেট খেলে, এই অর্থটিকে বজায় রাখার জন্য দেখো একটি অক্সিলারি ভার্ব বসানো হয়ে গেছে, ইজ। এই ইজ বসানোর জন্যই এই সেন্টেন্সটির অর্থ সেই একই রয়েছে। একটু ঘুরিয়ে বলা হয়েছে কিন্তু অর্থটা একই রয়েছে। দেখো যদি আমরা বাংলা অর্থ করি দুটো সেন্টেন্সে, তাহলে তোমরা দেখবে একই অর্থ রয়েছে। রাম প্লেজ ক্রিকেট, রাম ক্রিকেট খেলে। এবারে প্যাসিভ ভয়েসে কি বলা হয়েছে, ক্রিকেট ইজ প্লেড বাই রাম, রামের দ্বারা ক্রিকেট খেলা হয়। দেখো দুটো সেন্টেন্সের অর্থই একই। যদি আমরা ইজ না দিতাম, অক্সিলারি ভার্ব না দিতাম, তাহলে আমাদের অর্থ দাঁড়াতো ক্রিকেট প্লেড বাই রাম, ক্রিকেট প্লেড বাই রাম, যেটার কোনো মিনিংলেস হয়ে যেত, মিনিংফুল তো হতোই না। ক্রিকেট খেলে রামের দ্বারা, ক্রিকেট খেলে মানে কি বুঝিয়ে যেত, ক্রিকেট নিজে খেলে রামের দ্বারা হয়ে যেত, এটা মিনিংলেস অর্থ হয়ে যেত। সো এই ভিডিওটা এখানেই শেষ করলাম। এর পরের ভিডিওর মাধ্যমে তোমাদের ভয়েস চেঞ্জ টেন্স ওয়াইজ ক্লিয়ার করব। আশা করি তোমাদের ভয়েস চেঞ্জে আর কোনো দুর্বলতা থাকবে না। যদি আমার ভিডিওটি ভালো লাগে তাহলে আমার এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করো, আর শেয়ার করো, আর লাইক করো, যাতে করে আমি আবার মোটিভেটেড হয়ে তোমাদের জন্য নতুন নতুন ভিডিও আনতে পারি। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।